আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো এবং বাংলা পরীক্ষা নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় রয়েছো, তো তোমাদের জন্য আজকের এই সাজেশন। তো এখানে তোমাদের প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। তোমাদের মূল সাজেশন দেওয়ার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নেওয়া দরকার যে সৃজনশীল এবং বহু নির্বাচনের ক্ষেত্রে আমরা কি কি করলে আমরা ভালো মার্কস গেইন করতে পারি। যদিও এটাও আমাদের একটা সাজেশন, তারপরেও মূল সাজেশনের আগে আমরা এই কথাগুলো বলে নিচ্ছি। তো প্রথমেই দেখো, সৃজনশীল যেহেতু আমাদের 7টা সৃজনশীল অ্যান্সার করতে হয় এবং তোমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে বিভাগের বিষয়টা মাথায় রাখো না যে কোন বিভাগ থেকে কতগুলো দিতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ক বিভাগ থেকে অনেকে বেশি দিয়ে ফেলছে এবং একটা বিভাগ মাঝে মধ্যে বাদ পড়ে যায়। তো এই সকল জিনিস কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে, তোমরা অবশ্যই বিভাগের জিনিসটা মাথায় রাখবে। এবং সৃজনশীলের ক্ষেত্রে আমি তোমাদেরকে যে সাজেশনটা দিব সেটা হচ্ছে, তোমরা প্রথম সৃজনশীল যদি এত সুন্দর করে লিখতে যাও, লিখে যদি একটা সৃজনশীল তোমরা যদি 40-50 মিনিট টাইম লাগাও, তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। এর জন্য তোমাদেরকে প্রথম থেকেই খুব ভালো করে হাত চালিয়ে লিখতে হবে, যাতে তোমাদের কি হয় যে লাস্টে গিয়ে যাতে আমরা সকল সৃজনশীল অ্যান্সার করে চলে আসতে পারি। মানে আমার কথা হচ্ছে, আমরা 7টা সৃজনশীল অ্যান্সার না করে পরীক্ষার হল থেকে বের হবো না। এর জন্য তোমাদের অবশ্যই হাতটাকে চালু রাখতে হবে। আর হচ্ছে পরীক্ষার আগে অবশ্যই তোমরা কিন্তু একটা বা দুইটা টাইম ধরে প্র্যাকটিস করে যাবে, যাতে পরীক্ষার সময় যাতে তোমাদের সেই টাইম ম্যানেজমেন্টে প্রবলেমটা যাতে না হয়। আর আরেকটা বিষয়, তোমার সামনে পিছনে পাশে তোমার ফ্রেন্ড কি লিখলো সেই জিনিসটা তোমরা না দেখে যে সৃজনশীলটা তোমরা সব থেকে বেশি ভালো পারো সেটা দিয়ে আগে দেখা শুরু করবে। কারণ দেখো, একটা নির্দিষ্ট জিনিস যে আমাদের টিচাররা যখন তোমাদের খাতা মূল্যায়ন করবেন, তখন কিন্তু তারা প্রতিটা সৃজনশীল পড়ে দেখার টাইম পাবে না। তারা দেখবে যে তুমি ফার্স্ট সৃজনশীলটা কিভাবে আসলে লিখেছো, তোমার লেখার ধরন কেমন, বা তুমি মূল জিনিসগুলো লিখতে পেরেছো কিনা। তো সেই হিসাবে তোমাদের বাকি সৃজনশীলগুলোতে কিন্তু এভারেজ একটা মার্কস দিয়ে দেয়। তো এক্ষেত্রে যদি তোমরা প্রথম সৃজনশীলটায় যদি তুমি এমন লিখো যে আমি পারছি না, বা একটা ভুল সৃজনশীল লিখে ফেললে, তাহলে পরের গুলো ভালো লিখলেও কিন্তু তোমাদের মার্কস অনেক কম চলে আসে। এর জন্য ট্রাই করবে যে প্রথম সৃজনশীল যাতে যত সুন্দর করে কাটাকাটিহীন ভাবে লিখা যায়, যাতে তুমি সবগুলো পারো। বিশেষ করে তোমাদের যে জ্ঞানমূলক আছে, গতে এবং ঘতে জ্ঞানমূলকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই ক্ষয়ের ক্ষেত্রেও তোমাদের জ্ঞানমূলকটা দিয়ে কিন্তু টিচার তোমাদেরকে জাজ করে যে আসলে স্টুডেন্টটা বিষয়টা ধরতে পারলো কিনা বা উদ্দীপকটা ধরতে পারলো কিনা। তো এর জন্য অবশ্যই তোমাকে জ্ঞানমূলকটা সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে হবে। তো যে উদ্দীপকের জ্ঞানমূলকটা তুমি ধরতে পারছো, সেই উদ্দীপকের কোশ্চেনটা তোমরা অবশ্যই আগে দেওয়ার চেষ্টা করবে। এবং প্রতিটা সৃজনশীল যদি তোমরা স্টেপ বাই স্টেপ একটা নির্দিষ্ট ফরম্যাটে এগিয়ে যাও, তাহলে কিন্তু তোমরা কি বলবো, সৃজনশীলটাতে একদম 10-এ 10 পেয়ে যেতে পারো। তো আমার চ্যানেলে কিন্তু সৃজনশীলে তোমরা কিভাবে ফুল মার্কস পেতে পারো সেই একটা ভিডিও আছে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। মূল কথা হচ্ছে, আমাদের জ্ঞানমূলকটা মাস্ট আমাদেরকে করতেই হবে। সাথে তোমাদের সৃজনশীলের জন্য প্রতিটা গদ্য পদ্য নাটক উপন্যাসের পরে যে তোমাদের সার সংক্ষেপটা রয়েছে, সেই সার সংক্ষেপগুলো অবশ্যই একবার করে পড়ে যাবে এবং সেই কথাগুলো যদি লিখে আসতে পারো, তাহলে তোমাদের মার্কস আরো বেশি ভালো আসবে অবশ্যই। আর সাথে হচ্ছে তোমাদের যে প্রতিটা গদ্য পদ্য বা উপন্যাস নাটকের যে লেখকের নাম রয়েছে, সেই লেখকের নামটা মুখস্থ করবে। মুখস্থ করে প্রতিটা সৃজনশীল শুরু হওয়ার আগে গ এবং ঘতে লিখবে যে উদ্দীপকে উল্লেখিত দিয়ে যে তোমরা স্টার্ট করো, তার আগে লিখবে যে ধরো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পে, এরকম করে দিবে। তাহলে টিচার বুঝতে পারবে যে তুমি আসলে সেই নাটক বা উপন্যাস বা গল্প কবিতাটা তোমরা পড়েছো এবং লেখক সম্বন্ধে তোমাদের আইডিয়াটা আছে। এই হচ্ছে আমাদের সৃজনশীলের টিপস। এরপর দেখো আমাদের এমসিকিউ এর জন্য। তো এমসিকিউ এর ক্ষেত্রে দেখো, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করলে হয় না, কারণ এমসিকিউ এক এক সময় এক এক সৃজনশীল চলে আসে। একটা সৃজনশীল একটা এমসিকিউ রিপিট হয়েছে, এটা কিন্তু খুবই কম। তো এর জন্য তোমাদেরকে লাইন বাই লাইন পড়তে হবে, সাথে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। বোর্ড কোশ্চেন তো অবশ্যই, সাথে তোমাদের অন্যান্য যে কোশ্চেন গুলো গাইড বা টেস্ট পেপার রয়েছে সেগুলো তোমাদেরকে দেখে যেতে হবে। সাথে দেখো, আমাদের প্রতিটা গল্পর পরে যে আমাদের কি বলবো যে সারসংক্ষেপ রয়েছে, সাথে শব্দার্থ রয়েছে, সেগুলো তোমাদেরকে মাস্ট দেখে আসতে হবে। বিশেষ করে আমাদের সারসংক্ষেপ থেকে কিন্তু আমাদের বহু নির্বাচনের যে বহুপদী গুলা রয়েছে, সেখান থেকে কোশ্চেন আসে। তো এগুলা কিন্তু আমাদের মাস্ট। সাথে আমাদের শব্দার্থ মোস্ট ইম্পর্টেন্ট। শব্দার্থ থেকে আমাদের যেমন এমসিকিউ এ কোশ্চেন আসে, ঠিক তেমনই কিন্তু আমাদের ক এবং খ তেও কোশ্চেন আসে। তো তোমাকে অবশ্যই সেই অংশটাও অবশ্যই দেখে যেতে হবে।
আর পরীক্ষার হলে যখন তুমি এমসিকিউ দিবে তখন তুমি একটা এমসিকিউ নিয়ে টাইম ওয়েস্ট করা যাবে না। মানে তোমাদের একটা এমসিকিউ তুমি পারছো না সেটা স্কিপ করে তোমার পরবর্তী এমসিকিউতে যেতে হবে, তা না হলে কিন্তু লাস্টে গিয়ে টাইম পাবে না। দেখা যাবে যে তুমি অনেকগুলো এমসিকিউ পড়তেই পারোনি, তোমার টাইম শেষ হয়ে গেছে। এর জন্য তোমাকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সর্বোপরি বাংলায় যদি ভালো মার্কস পেতে চাও তাহলে অবশ্যই তোমার খাতার যে প্রেজেন্টেশন সেটা অবশ্যই ভালো হতে হবে। কারণ তুমি যদি খাতায় অতিরিক্ত বেশি ঘষা মাজা করো সেক্ষেত্রে দেখা যাবে তুমি ভালো লিখলেও কিন্তু টিচাররা নাম্বার দিতে চায় না। তো এক্ষেত্রে খাতা যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোভাবে তোমার উত্তর অ্যান্সার করা যায় সেটা দেখতে হবে। প্লাস হচ্ছে এইদিক ওদিক না তাকিয়ে নিজে যতটুকু পারা যায় সেটা সবার আগে অ্যান্সার করে ফেলতে হবে। কারণ যেইটা আমি নিজে পারি সেটাই কিন্তু মূলত এক্ষেত্রে কাজে লাগবে বেশি। কারণ টিচার কিন্তু বারবার বলছি যে প্রথম সৃজনশীলটা কিন্তু ভালো করে দেখেন। সো ফার্স্টে তুমি যেটা বেশি ভালো পারো সেটাই তোমাকে আগে অ্যান্সার করতে হবে। সেটা যে বিভাগেরই হোক না কেন, যে কোনো একটা বিভাগ লিখার আগে অবশ্যই সেই বিভাগের নামটা লিখে, যেমন ক বিভাগ থেকে আমি ১ নং অ্যান্সার করছি এভাবে লিখে নিবে। তো এই হচ্ছে তোমাদের আলোচনা। সাজেশন দেওয়ার আগে এই বিষয়গুলো জানানো বেশি দরকার ছিল, এর জন্য এগুলো আগে জানিয়ে তারপর আমরা সাজেশন দিচ্ছি। আর এই লাস্ট মোমেন্টে তোমরা এখন শুধু প্রতিটা গল্প, কবিতা বা আমাদের নাটক, উপন্যাস যেটাই রয়েছে সেই বইয়ের যে অংশগুলো আছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করো। প্লাস হচ্ছে আমাদের সারসংক্ষেপ এবং শব্দার্থ। মানে এই লাস্ট মোমেন্টে তুমি বইটা একটুখানি বেশি গুরুত্ব দাও, কারণ বইয়ের ভিতর থেকে আমাদের কোশ্চেন কিন্তু বেশি আসে। কারণ হুবহু কিন্তু বাংলার ক্ষেত্রে আমাদের বোর্ড কোশ্চেন বেশি রিপিট করে না। এর জন্য তোমরা অবশ্যই লাস্ট মোমেন্টে বইটাকে একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। প্লাস সারসংক্ষেপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আছে আমাদের সৃজনশীল প্রশ্ন, আমাদের ৭০ নাম্বার থাকে এবং আমাদের যে গদ্যগুলো রয়েছে সেখান থেকে আমাদের অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি এবং আমাদের রেইনকোট। আর পদ্য থেকে আমাদের রয়েছে সোনার তরী, প্রতিদান, বিদ্রোহী, তাহারই পরে মনে, ১৮ বছর বয়স, ফেব্রুয়ারি ১৯৬৯ এবং আমাদের আমি কিংবদন্তির কথা বলছি। তো দেখো গদ্য এবং পদ্য আমাদের এগুলো রয়েছে। এখন তোমরা সৃজনশীলের জন্য কোনগুলো অ্যান্সার করবে, কোনগুলো ইজি এবং কোনগুলো থেকে নাম্বার পাওয়ার তুলনামূলক সোজা, সবকিছু নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। সহপাঠের অংশ হচ্ছে আমাদের উপন্যাস লাল ছালু এবং নাটক হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলা। এবার দেখো গদ্য থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে ৪টি, পদ্য থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে আমাদের ৩টি এবং উপন্যাস লাল ছালু থেকে সৃজনশীল থাকবে ২টি আর নাটক সিরাজউদ্দৌলা থেকে আমাদের সৃজনশীল থাকবে ২টি। মোট সৃজনশীল হলো আমাদের ১১টি এবং আমাদের উত্তর করতে হবে কিন্তু ৭টি প্রশ্নের। এখন সাধারণত সকলে চায় যে গদ্য থেকে আসলে একটুখানি বেশি অ্যান্সার করব, পদ্য থেকে একটু কম এবং নাটক এবং উপন্যাস থেকে তো আলাদা করে ভাগ করাই থাকে যে কতগুলো আমরা আনসার করতে পারবো। আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ, আমাদের মোট ৪টা বিভাগ থাকে। ক বিভাগ থেকে আমাদের গদ্য এবং গদ্য থেকে আমাদের উত্তর করতে হবে কমপক্ষে ২টি, পদ্য থেকে আমাদের উত্তর করতে হবে কমপক্ষে ২টি, উপন্যাস থেকে ১টি এবং নাটক থেকে ১টি। মানে তুমি সর্বনিম্ন ২টি অ্যান্সার করতে পারবে এবং এর বেশি তোমরা কিন্তু ৩টি অ্যান্সার করতে পারবে যে কোনো একটা বিভাগ থেকে। বেশিরভাগ স্টুডেন্ট আমাদের গদ্য থেকেই ৩টা দিয়ে ফেলে, তাহলে কিন্তু আমাদের মোট ৩, ২, ১, ১ মোট ৭টা সৃজনশীল আমাদের হয়ে যায়। আর নৈর্বৃত্তিক তোমরা সকলেই জানো যে আমাদের কিন্তু ৩০টা নৈর্বৃত্তিক প্রশ্ন থাকে এবং এখানেও কিন্তু ভাগ করা থাকে, অনেকে তোমরা জানো না। তো গদ্য অংশ থেকে আমাদের ১২টা নৈর্বৃত্তিক কোশ্চেন আসে, পদ্য থেকে আসে ১২টা, উপন্যাস থেকে আসে ৩টা আর নাটক থেকে আমাদের মোট ৩টা আসে। আর এই সব মিলে হয় আমাদের ৩০টা নৈর্বৃত্তিক। নৈর্বৃত্তিকের ক্ষেত্রে আমাদের সাধারণত গদ্য, পদ্য, নাটক, উপন্যাস সম্বন্ধে অনেক ভালো ধারণা থাকতে হয়। আমাদের অনেক বেশি কোশ্চেন সলভ করতে হয়, বোর্ড কোশ্চেন সলভ করতে হয়। এছাড়া আমাদের শব্দার্থ রয়েছে, এগুলো সলভ করলে আমরা নৈর্বৃত্তিক পেরে যাই। তো এখন বলি তোমাদের সাজেশন কি। গদ্য থেকে দেখো যে আমাদের ৭টা আছে, যে অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, মানব কল্যাণ, আমার পথ, ৫২ দিনগুলি এবং রেইনকোট। তো দেখো এই ৭টা থেকে তোমরা যারা সৃজনশীল প্রশ্নের আনসার করবে, তো তোমাদের জন্য আমি বলি যে তোমরা এখান থেকে অপরিচিতা, বিলাসী,
মাসি পিসি এবং মানব কল্যাণ। এই কয়েকটা পড়লেই তো তোমরা দুইটা সৃজনশীল ইজিলি অ্যান্সার করতে পারবে এবং কেউ কেউ চাইলে তিনটাও অ্যান্সার করতে পারবে। তো দেখো, অপরিচিতা, বিলাসী এবং মাসি পিসি এটা একদমই একটা গল্প বেসড, কি বলবো, যে এখান থেকে জাস্ট তোমরা কাহিনীগুলো পড়লেই তোমাদের হয়ে যায়। আর এর পাশাপাশি তোমরা মানব কল্যাণটা পড়তে পারো, এটা কিন্তু খুব একটা বেশি কঠিন না অন্যান্য গুলোর তুলনায়। এছাড়া তোমরা রেইনকোটও রাখতে পারো, কারণ রেইনকোটটাও আমাদের খুব একটা কঠিন না তোমাদের সৃজনশীল অ্যান্সার করার ক্ষেত্রে। কিন্তু আমি বলবো তোমরা অপরিচিতা, বিলাসী, মাসি পিসি এই তিনটা মাস্ট পড়বে। এই তিনটা পড়ার পরে রেইনকোট কিংবা মানব কল্যাণ থেকে যে কোনো একটা পড়বে, তাহলে কিন্তু তোমাদের গদ্যর থেকে আর চিন্তা করতে হচ্ছে না। সৃজনশীলের ক্ষেত্রে আমরা গদ্যের ক্ষেত্রে খুব ভালো একটা মার্কস গেইন করতে পারবো। এরপর দেখো আমাদের পদ্য অংশ। পদ্য থেকে আমাদের আছে সোনার তরী, প্রতিদান, 18 বছর বয়স, বিদ্রোহী, ফেব্রুয়ারি 1969, তাহারই পরে মনে এবং আমি কিংবদন্তির কথা বলছি। তো আমাদের এতগুলো পদ্য থেকে তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেগুলা তোমাদেরকে পড়তেই হবে, কারণ এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসে, প্লাস তোমাদের জন্য ইজি, সেগুলো সাজেশন তোমাদেরকে দেই। ধরো আমাদের সোনার তরী, প্রতিদান, তাহারই পরে মনে এবং 18 বছর বয়স, এই চারটা যদি পড়তে পারো তাহলে তোমার জন্য সব থেকে ভালো, কারণ এই চারটা থেকেই তুমি দুইটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার অলরেডি তুমি করতে পারবে এবং এই চারটা আমাদের মোস্ট ইজিয়েস্ট পদ্য। তো দেখো আমাদের সোনার তরী, প্রতিদান, তাহারই পরে মনে এবং 18 বছর বয়স, তাহারই পরে মনে খুবই একটা ইম্পর্টেন্ট কবিতা এবং ইজি, এখান থেকে আমাদের প্রতি বছরই কিন্তু কোশ্চেন আসে। এছাড়া তোমরা বিদ্রোহী কবিতাটা রাখতে পারো, যদিও এটা অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু মূল ভাবটা যদি একবার পড়ে যেতে পারো তাহলে কিন্তু সৃজনশীল লিখতে এটার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তো বুঝতেই পারছো যে তোমরা যদি এই চারটা কবিতা পড়ো তাহলে তোমাদের জন্য এনাফ। তোমরা চাইলে বিদ্রোহীটা অ্যাড করতে পারো, অথবা তোমরা যদি কঠিন লাগে বিদ্রোহী স্কিপও করতে পারো। এছাড়া দেখো আমি কিংবদন্তির কথা বলছি, এটা আসলে তোমাদের পড়ার দরকার নেই, কারণ এখানে অনেক বেশি তথ্য আছে, অনেকে এটা গুলিয়ে ফেলতে পারে। তো তোমরা চাইলে এইটা স্কিপ করতে পারো, তবে কিন্তু গদ্য বা পদ্য সব অংশ থেকে আমাদের নৈর্ব্যক্তিক পড়তেই হয়। কিন্তু দেখো যদি তোমাদের অনেক সময় হয় যে সৃজনশীলের এমন প্রশ্ন বা এমন উদ্দীপক দিয়ে ফেলে যে আমরা ধরতে পারছি না বা বুঝতে পারছি না, এর জন্য তোমরা একটা করে অধ্যায়, আমি যে চারটা বললাম সেখান থেকে একটা করে অধ্যায় তোমরা এক্সট্রা করে পড়তে পারো ব্যাকআপ হিসাবে, যদি কঠিন চলে আসে। যদিও আসলে এই কয়েকটা অধ্যায় থেকে কঠিন আসার মতো তেমন কিছু নেই, এর জন্য তোমাদেরকে এই অধ্যায়গুলো পড়তে বলা। পুরো জিনিসটা যদি আমরা সামারি করি তাহলে বিষয়টা এমন আসবে যে গদ্য থেকে আমরা যদি স্টারের ক্রম অনুসারে দেখি বা লাস্ট মোমেন্ট রিভিশন করার জন্য আমরা অপরিচিতা, বিলাসী এবং মানব কল্যাণ এই তিনটাকে মাস্ট রাখবোই, কারণ এখান থেকে আমাদের কোশ্চেন যেহেতু আসে এবং তিনটা থেকে মার্কস গেইন করা আমাদের ইজি। সেকেন্ড স্টেপে আমরা মাসি পিসি রাখতে পারি এবং থার্ড স্টেপে আমরা রেইনকোট এবং আমার পথ রাখতে পারি, যেহেতু লাস্টের দুটা থেকে আসলে কোশ্চেন অনেকের কাছে নাম্বার গেইন করা একটু কঠিন হয়ে যায়। পদ্মর ক্ষেত্রে আমরা সোনার তরী, তাহারই পরে মনে, এই দুইটা আমরা মোস্ট ইম্পর্টেন্ট, এই দুইটা সব থেকে ভালো করে পড়বো, কারণ এখান থেকে আমাদের কোশ্চেন অবশ্যই আসবে ইনশাল্লাহ। সেকেন্ড স্টেপে আমরা রাখবো বিদ্রোহী এবং প্রতিদান, থার্ড স্টেপে গিয়ে আমরা ফেব্রুয়ারি 1969 এবং 18 বছর বয়স রাখবো, এবং সর্বশেষ আমরা আমি কিংবদন্তির কথা বলছি রাখবো। এখান থেকে আসলে তোমরা স্কিপ করাই ভালো হবে সৃজনশীল অ্যান্সার করার ক্ষেত্রে, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে তো আমাদের আসলে সবই পড়তে হয়। এরপর দেখো আমাদের উপন্যাস হচ্ছে লাল ছালু, এখান থেকে তোমাদের একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে অবশ্যই, এবং সম্ভব হলে তোমরা দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারো। লাল ছালু কিন্তু তোমাদের অনেকেরই অনেক পছন্দের একটা উপন্যাস এবং এটা থেকে আমাদের সৃজনশীল অ্যান্সার করাও খুবই ইজি। তো তোমরা চাইলে যে গদ্য বা পদ্য থেকে তোমরা যারা গদ্য থেকে তিনটা দাও, তো সেখান থেকে যদি তোমরা দুইটাও দাও এখান থেকে কিন্তু তোমরা দুইটা ইজিলি দিতে পারো। আর নাটক সিরাজউদ্দৌলা, এটা আসলে অনেকেই পছন্দ করে না, তার কারণ হচ্ছে এখানে অনেক অনেক চরিত্র কোনটা থেকে কোথায় চলে আসে, বিশেষ করে ক এবং খ এর জন্য কিন্তু সিরাজউদ্দৌলা খুবই কঠিন। ক খতে আমরা এটা অনেকে অ্যান্সার করতে পারি না। তো বলবো তোমরা নাটক থেকে যদিও আমাদের একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই দিতে হবে, এর জন্য হলেও তোমাদেরকে একটু হলেও কিন্তু পড়তে হবে, কারণ যেহেতু আমাদের এখান থেকে সৃজনশীল দেওয়াটা মাস্ট। সো এই হচ্ছে দেখো আমাদের উপন্যাস, নাটক, গল্প এবং পদ্যর সাজেশন। এখান থেকে তোমরা
মোস্ট ইজিয়েস্ট যে আমাদের পদ্য গদ্য উপন্যাস এবং নাটকগুলো রয়েছে সেই সাজেশনগুলো দিলাম তোমাদেরকে, এবং এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন অবশ্যই আসবে ইনশাল্লাহ। তো যেহেতু তোমাদের এখান থেকে প্রশ্ন চলে আসবে, তোমাদের এগুলার পেছনে একটু বেশি ইফোর্ট দেওয়া উচিত। আর নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে আমি আবারও বলছি যে তোমাদেরকে অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। এছাড়া তোমাদেরকে শব্দার্থ প্লাস তোমাদের যে আমাদের কি বলবো যে প্রতিটা গল্প বা পদ্যের পরে যে আমাদের সারসংক্ষেপ আছে সেই সারসংক্ষেপ তোমাদেরকে পড়তে হবে, কারণ এখান থেকে আমাদের অনেক সময় আমাদের কিন্তু নৈর্ব্যক্তিক অংশ দিয়ে দেয়, বিশেষ করে বহুপদীর ক্ষেত্রে কিন্তু সারসংক্ষেপ থেকে আমাদের কোশ্চেন দিয়ে দেয়। তো এই হচ্ছে তোমাদের সাজেশন। আর তোমরা যারা চাচ্ছ যে সৃজনশীল প্রশ্ন খুব সুন্দর করে লিখলে কিভাবে 10-এ 10 পাওয়া যায়, আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। তো এই হচ্ছে তোমাদের আজকের সাজেশন। তোমাদের অন্য কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সকলের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।